নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অ্যানকোভা। আজকের ক্লাসের শেষে আপনারা জানতে পারবেন যে অ্যানকোভা কাকে বলে এবং অ্যানকোভাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারবেন। আপনারা একটা অ্যানকোভা করার জন্য কি কি বেসিক অ্যাজাম্পশনস থাকে সেইগুলো বলতে পারবেন। অ্যানোভা আর অ্যানকোভার মধ্যে কি পার্থক্য থাকে সেটা আপনারা বলতে পারবেন এবং শেষে অ্যানোভা, অ্যানকোভা, ম্যানোভা আর ম্যানকোভার মধ্যে বেসিক পার্থক্য কি সেইটা আপনারা বোঝাতে পারবেন। চলে আসি প্রথমে অ্যানকোভা কি, হোয়াট ইজ অ্যানকোভা। তাহলে অ্যানকোভা হলো অ্যানোভার সাথে যখন আমরা কোনো কোভেরিয়েট স্টাডিও করি, তো অ্যানোভার সাথে যখন কোভেরিয়েট যোগ করা হলো তাহলে সেটা কনসেপচুয়ালি হয়ে গেল অ্যানকোভা। তো প্রথমে চলে আসছি অ্যানকোভা ইন্ট্রোডাকশন। অ্যানকোভা কি? অ্যানকোভা মানে অ্যানালিসিস অফ কোভেরিয়েন্স। তাহলে অ্যানকোভা দিয়ে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যালি কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল যেটার এফেক্ট কিন্তু আমরা চাই না পড়তে বা এক্সামিন করতে চাই না কোনো একটা স্টাডিতে, সেইটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি আমরা কন্ট্রোল করতে পারি অ্যানকোভা দিয়ে। মানে ধরুন আমাদের কাছে একটা সিমিলার সার্কামস্ট্যান্সেস আছে, যেমন একটা অ্যানোভাতে থাকে, এর সাথে রয়েছে একটা এক্সটার্নাল ফ্যাক্টর যেটা কিন্তু অ্যানোভাকে এফেক্ট করতে পারে, কিন্তু এই এক্সটার্নাল ফ্যাক্টরকে আমরা ন্যাচারালি হয়তো রিমুভ করতে পারি না, সেটা একসাথেই এক্সিস্ট করে। তাহলে আনকোভার মাধ্যমে আমরা স্ট্যাটিস্টিক্যালি এই এক্সটার্নাল ফ্যাক্টর যেটাকে আমরা কোভেরিয়েট বলি সেইটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি এবং আলটিমেটলি রিয়ালিতে কতটা ডিফারেন্ট গ্রুপসের মিনস এর মধ্যে কতটা একটা পার্টিকুলার ভেরিয়েবল কতটা ডিফার করছে নাকি সিমিলার রয়েছে সেইটা কিন্তু আমরা অ্যানকোভার মাধ্যমে জানতে পারি। যেমন ধরুন pre-test scores are used as covariates in pre and post-test designs। মানে ধরুন একটা pre-test ডিজাইন রইলো, একটা post-test ডিজাইন রইলো, মাঝখানে আমরা একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল কে একটা ট্রেনিং দিলাম, তাদের ট্রেনিং এর আগে একটা pre-test স্কোর নিলাম, ট্রেনিং এর পরে একটা post-test স্কোর নিলাম। তাহলে ট্রেনিংটা কতটা post-test স্কোর কে ইনফ্লুয়েন্স করলো সেটা জানার জন্য আমাদের অ্যাকচুয়ালিতে প্রি-টেস্ট স্কোর কি অলরেডি কোনো এরকম কি কোনো ফ্যাক্টর রয়েছে যেটা এই ট্রেনিং বাদ দিয়েই হয়তো পোস্ট টেস্ট স্কোরকে ইনফ্লুয়েন্স করছে, তাহলে সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আনকোভার মাধ্যমে করা হয়। আর একটু ভালোভাবে বোঝানোর জন্য বলি, ধরুন আমাদের দুটো গ্রুপ রয়েছে, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ রয়েছে, একটা কন্ট্রোল গ্রুপ রয়েছে। তাহলে দুটো গ্রুপের মধ্যেই কিন্তু আমরা প্রি-টেস্ট স্কোর আর একটা পোস্ট টেস্ট স্কোর নিয়েছি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কম্পারিজন কিভাবে করতে হবে, একটা এক্সপেরিমেন্টাল আর কন্ট্রোল গ্রুপ দুটোরই পোস্ট টেস্ট স্কোরকে কম্পেয়ার করতে হবে। কিন্তু যদি একটা প্রি টেস্ট স্কোর অলরেডি এই পোস্ট টেস্ট স্কোরকে ইনফ্লুয়েন্স করে, তাহলে আমরা একটা অ্যাডজাস্টেড পোস্ট টেস্ট স্কোর পাবো। প্রি টেস্ট স্কোরটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা একটা অ্যাডজাস্টেড ভ্যালু পাবো পোস্ট টেস্ট স্কোরে, দুটো গ্রুপের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট হোক বা কন্ট্রোল গ্রুপ হোক। তাহলে এবার যে আমরা নতুন পোস্ট টেস্ট স্কোর পেলাম দুটো গ্রুপে এক্সপেরিমেন্টাল কন্ট্রোল, সেইটাকে আমরা কম্পেয়ার করি। তাহলে এই কম্প্যারিজনের মাধ্যমে আমরা কি বুঝবো যে সত্যি কি এই ট্রেনিংটা পোস্ট টেস্ট স্কোরে ইনফ্লুয়েন্স করেছে বা কোনো ইম্প্যাক্ট রাখলো, নাকি একটা কোনো এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে যেটা কি অলরেডি ছিল সেটা হয়তো এফেক্ট করছে। তাহলে এইটা আমরা স্ট্যাটিস্টিক্যালি আনকোভার মাধ্যমে করতে পারি। আনোভাতে কিন্তু আমরা শুধুমাত্র গ্রুপের মিনস দেখি যে সেটা সিমিলার নাকি ডিফারেন্ট, কিন্তু আনকোভাতে আমরা অ্যাডজাস্টেড মিনস দেখি অ্যাক্রস 3 or more গ্রুপস। অ্যাডজাস্টেড কেন বলছি, কারণ আমরা কোভেরিয়েট বা কনফাউন্ডিং ভেরিয়েবল বা এক্সট্রেনিয়াস ভেরিয়েবল বা এক্সটার্নাল ফ্যাক্টর যেটা আমরা চাই না সেইটার জন্য কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিই। তাহলে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ দিতে চাইছি,
তাহলে সেক্ষেত্রে যদি কোনো একটা এক্সটার্নাল ফ্যাক্টর সেটাকে এফেক্ট করে তাহলে সেটা তো ন্যাচারালি রয়েছে, আমরা সরাতে পারবো না, আমরা চাইলেও সরাতে পারছি না। তাহলে আমরা স্ট্যাটিস্টিক্যালি সেটা আমরা করতে পারবো ডিপেন্ডিং আপন দ্য assumptions। যদি সেগুলো সব assumptions ফিট করে তাহলে ইন দ্যাট কন্ডিশন কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যালি আনকোভার মাধ্যমে বলতে পারবো এই কোভেরিয়েটের এফেক্টটা নালিফাই করে নিয়ে তাহলে অ্যাকচুয়ালি দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কতটা এফেক্ট রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এফেক্ট করে, আর কোভেরিয়েটের এফেক্টটাকে নালিফাই করে নিয়ে সেটা আমরা আনকভার মাধ্যমে জানতে পারবো। ANCOVA allows to study the possible effect of continuous variables on the results। মানে যদি কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবলস এর ইফেক্ট যদি রেজাল্টস বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে হয়ে থাকে বা হতে পারে তাহলে সেইটার পসিবল ইফেক্ট কিন্তু আমরা আনকোভার মাধ্যমে জানতে পারি। তাহলে আনকোভা ক্যান থ্রো better light on the relationship between the independent and dependent variable। মানে অ্যাকচুয়ালি তে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ধরুন প্রি টেস্ট স্কোর আর পোস্ট টেস্ট স্কোর এর মধ্যে রিয়ালিতে কোনো রিলেশনশিপ রয়েছে নাকি অন্য কোনো ফ্যাক্টর রয়েছে যেটা এটাকে এফেক্ট করছে, তাহলে এই ধরনের রিলেশনশিপ যেখানে একটা কোনো এক্সটার্নাল ফ্যাক্টর বা কোভেরিয়েট থাকতে পারে, কোভেরিয়েটের ইনফ্লুয়েন্স থাকতে পারে, সেই কোভেরিয়েটকে নালিফাই করে আনকোভা অ্যানালিসিসের মাধ্যমে। তো এই আনকোভা দিয়ে কিন্তু আমরা এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপের মধ্যে ভালো করে সেটা বুঝতে পারি। তো আনকোভা কিন্তু কিছু নয়, এটা কিন্তু অ্যানোভার আইডিয়াটাকেই বেসিক্যালি এক্সটেন্ড করে, কিন্তু সেক্ষেত্রে আমরা কোভেরিয়েটস কে কনসিডার করি। মানে it takes into account the variance contributed by the covariates that influence the outcome variable। মানে covariates যদি outcome variable কে affect করে তাহলে কতটা affect করে সেইটা কিন্তু আমরা আনকোভা দিয়ে কিন্তু আমরা এক্সপ্লেন করি। So when we measure the covariates and include them in the analysis, it is called analysis of covariance or ANCOVA in short। মানে যখন আমরা আনোভার সাথে আমরা কোভেরিয়েটস গুলোকেও মেশার করছি এবং তাদেরকে আমরা অ্যানালিসিসের মধ্যে নিয়ে নিচ্ছি, কতটা তারা ইনফ্লুয়েন্স করছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কে সেইটা আমরা অ্যানালিসিস করছি, এই জন্যই আমরা সেটাকে বলছি অ্যানালিসিস অফ কোভেরিয়েন্স অর ANCOVA। তার ANCOVA মধ্যে আমরা কোভেরিয়েন্টস কেন ঢোকাই, তো সেটা হচ্ছে যে বিভিন্ন মোর দেন 2 গ্রুপস এর মধ্যে আমরা কোন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপ দেখি বা মিনস কম্পেয়ার করি, ধরুন গ্রুপ মিনস কম্পেয়ার করি। তো এই ক্ষেত্রে যে আমরা কেন কোভেরিয়েন্টস ঢোকাই, যাতে আমরা উইদিন গ্রুপ ভেরিয়েন্স কমাতে পারি এবং আমরা কনফাউন্ডিং ভেরিয়েবল যাতে কমাতে পারি, এই জন্যই আমাদের আনকোভাতে কোভেরিয়েন্স গুলোকে ইনক্লুড করা হয়। ANCOVA is used in examining the differences in the mean values of the dependent variables that are related to the effect of the controlled independent variables while taking into account the influence of the uncontrolled independent variables। মানে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি আমরা যে আনকোভা দিয়ে আমরা কি করি। ধরুন আমাদের এখানে কলামে দেখানো হচ্ছে টিচিং মেথড, যেটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটা টিচিং মেথড কি করে অ্যাচিভমেন্ট কে এফেক্ট করছে কি করছে না সেটা হলো আমাদের কোয়েশ্চেন, কিন্তু এর সাথে আমরা জানি যে ইন্টেলিজেন্সও কিন্তু টিচিং মেথডকে ইন্টেলিজেন্সও কিন্তু অ্যাচিভমেন্ট কে এফেক্ট করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে বলবো যে টিচিং মেথড কতটা অ্যাচিভমেন্টকে অ্যাকচুয়ালিতে এফেক্ট করছে। তো
টিচিং মেথড হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার আবার তিনটে গ্রুপ ক্যাটাগরিজ রয়েছে, একটা হলো লেকচার, একটা হলো ডেমনস্ট্রেশন, একটা হলো অডিও ভিজুয়াল টিচিং। তাহলে এই তিনটে গ্রুপের মধ্যে কিন্তু আমরা অ্যাচিভমেন্টের মিন স্কোরস গুলো লিখলাম। ধরুন মিন স্কোরস হলো হাইপোথেটিক্যাল ভ্যালু এক্স, ওয়াই আর জেড, এই তিনটে গ্রুপের মধ্যে। তাহলে এই যে মিন স্কোর অফ অ্যাচিভমেন্ট কি এই লেকচার, ডেমনস্ট্রেশন আর অডিও ভিজুয়াল টিচিং এর ক্ষেত্রে সেম নাকি ডিফারেন্ট, সেটা আমরা অ্যানোভা দিয়ে পাই। কিন্তু অ্যানকোভা দিয়ে কিন্তু আমরা একটা এক্সটার্নাল ফ্যাক্টরকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি, যেটারও কিন্তু এফেক্ট ন্যাচারালি থাকতে পারে আমাদের সব সময়, কিন্তু যেটা অ্যাকচুয়ালিতে সরানো যায় না। তাহলে যেমন ধরুন অ্যাচিভমেন্ট, আমাদের টিচিং মেথডের সাথে আমরা অ্যাচিভমেন্টের কি সম্পর্ক আমরা সেটা জানতে চাইছি, বাট ইন্টেলিজেন্স তো অ্যাচিভমেন্টকে এফেক্ট করে সেটা আমরা সবসময়ই জানি। তাহলে কি করব আমরা, ইন্টেলিজেন্সের মিন স্কোর এই ডিফারেন্ট টিচিং মেথডস গুলো, ডিফারেন্ট টিচিং মেথডস এর যে স্টুডেন্টস রয়েছে সেখানে আমরা আগে থেকেই একটা প্রিটেস্ট স্কোরের মতো সেই মিনটা নিয়ে নিলাম, যে এই লেকচার গ্রুপে যে স্টুডেন্টস রয়েছে সেখানে ইন্টেলিজেন্স কত, ডেমনস্ট্রেশন গ্রুপে যে স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে ইন্টেলিজেন্সটা কত, অডিও ভিজুয়াল টিচিং গ্রুপের মধ্যে যে ইন্টেলিজেন্সটা যে গ্রুপ অফ স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে ইন্টেলিজেন্সটা কত। ধরুন এই মিন গুলো দেওয়া লেখা হলো এ, বি আর সি। তাহলে অ্যানকোভা দিয়ে আমরা কি করি, অ্যানকোভা দিয়ে আমরা অ্যাডজাস্টেড মিনস পাই অ্যাচিভমেন্টের, অ্যাডজাস্টেড ফর ইন্টেলিজেন্স। তাহলে সেই ভ্যালুগুলো কি বলি আমরা, ধরুন এক্স এন, ওয়াই এন বা জেড এন। আলটিমেটলি আমরা এই অ্যাডজাস্টেড মিনস গুলোকে কিন্তু কম্পেয়ার করি, অ্যাডজাস্টেড ফর দ্য কোভেরিয়েন্স অর দ্য এক্সটার্নাল ফ্যাক্টর দ্যাট ইজ দ্য ইন্টেলিজেন্স। হ্যাঁ, তো আমরা এই এক্স এন, ওয়াই এন আর জেড এন এই তিনটের মধ্যে আমরা মিনস গুলোকে আমরা কিন্তু কম্পেয়ার করি। তারপরে আমরা অ্যাকচুয়ালিতে জানার চেষ্টা করি যে এই তিনটে গ্রুপের মধ্যে থেকে কোনটা অ্যাকচুয়ালিতে বেটার মেথড অফ টিচিং নাকি সবই সমান। এরপরে আমরা চলে আসছি অ্যাজাম্পশনস ফর ওয়ান ওয়ে অ্যানকোভা। তো প্রথম হলো একটা ওয়ান ওয়ে অ্যানকোভা করার জন্য যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে এবং যে কোভেরিয়েন্ট ভেরিয়েবল রয়েছে এই দুটোই কিন্তু কন্টিনিউয়াস হতে হয়। সেকেন্ড হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কিন্তু মোর দেন 2 ক্যাটাগরিজ যেন থাকে, মানে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সেটার কিন্তু মোর দেন 2 মানে কি 3 or more ক্যাটাগরিজ থাকে, প্লাস যে ডিফারেন্ট অবজারভেশনস থাকে সেগুলো যেন ইন্ডিপেন্ডেন্ট হয়, সেগুলো যেন কেউ কারোর উপর যেন একটা অবজারভেশন যেন বাকি অবজারভেশনস গুলোকে যেন এফেক্ট না করে। তারপরে ফোর্থ হলো যে ডিফারেন্ট ক্যাটাগরি আমরা নিলাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে মিন রইলো বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা রইলো সেটা যেন নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে এই সমস্ত ক্যাটাগরির মধ্যে। ফর এক্সাম্পল ওই আগেরটাই দেখুন, তো আপনার মনে আছে যেমন আমরা প্রিভিয়াসলি এটা নিয়েছিলাম যে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ টিচিং মেথড এর মধ্যে যে অ্যাচিভমেন্টের যে মিন স্কোর রয়েছে, অ্যাচিভমেন্টের মিন স্কোর অ্যাক্রস 3 ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ টিচিং মেথড যেন নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে ইচ গ্রুপের মধ্যে যেন এই অ্যাচিভমেন্টের মিন স্কোর গুলো যেন নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে। তো সেটার জন্য যে টেস্টটা হলো সেটা করা হয় সেটা হচ্ছে শাপিরো উইক টেস্ট। তারপরে হলো হোমোজেনাইটি অফ ভেরিয়েন্সেস, মানে এই যে তিনটে ক্যাটাগরি হলো, তিনটে ডিফারেন্ট গ্রুপ হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা হলো, এই গ্রুপগুলোর মধ্যে যেন খুব বেশি ডিফারেন্ট গ্রুপস এর মধ্যে যেন খুব বেশি তফাৎ উইদিন দ্য গ্রুপ ভেরিয়েন্সেস যেন ডিফারেন্সেস উইদিন গ্রুপ যেন খুব বেশি না হয়, তাহলে ভেরিয়েন্স যেন সেম থাকে।
সেটাকে আমরা লিভিং স্টেজ দিয়ে ডিটেক্ট করি। তারপরে হলো covariate should be linearly related to the dependent variable at each level of the independent variable। মানে যেমন ধরুন আমরা ওই এক্সাম্পলটা নিয়েছিলাম ইন্টেলিজেন্স, অ্যাচিভমেন্ট আর টিচিং মেথড। তাহলে কোভেরিয়েট কি ছিল আমাদের? ইন্টেলিজেন্স। তাহলে ইন্টেলিজেন্স যেন ডিফারেন্ট লেভেল অফ, এই যে টিচিং মেথড ছিল সব জায়গায় কিন্তু তিনটা লেভেলে যেন আমাদের ইন্টেলিজেন্সটা অ্যাচিভমেন্টের সাথে যেন একটা লিনিয়ার রিলেশনশিপ থাকে। তাহলে সেটা আমরা কি করে বুঝবো? আমরা একটা গ্রুপ স্ক্যাটার প্লট করতে পারি কোভেরিয়েটের সঙ্গে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা গ্রুপ স্ক্যাটার প্লট করতে পারি at different levels, মানে at different categories। তারপরে হলো হোমোজেনাইটি অফ রিগ্রেশন স্লোপস। হোমোজেনাইটি অফ রিগ্রেশন স্লোপস মানে এই যে আমরা আগে পেলাম যে কোভেরিয়েটের লিনিয়ার রিলেশনশিপ থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে, তাহলে আমরা যে স্লোপস গুলো পাবো সেটা যেন মোটামুটি তিনটা বা যতগুলো ক্যাটাগরি আছে 3 or more, সেগুলো যেন প্যারালাল থাকে বা তাদের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন যেন বা ইন্টারসেকশন বা ইন্টারঅ্যাকশন যেন না থাকে। এক্স্যাক্টলি প্যারালাল না হলেও মোটামুটি প্রায় কাছাকাছি হলেও সেটাকে আমরা অ্যাজিউম করে নিই যে হোমোজেনাইটি অফ রিগ্রেশন স্লোপস রয়েছে। একই ঢাল, স্লোপস মানে ঢাল, তো ঢালটা যেন মোটামুটি সবার সিমিলার থাকবে তিনটা ক্যাটাগরিতে। মানে ধরুন টিচিং মেথডে ডিফারেন্ট টিচিং মেথড তিনটা ক্যাটাগরিতে যেন একই ঢাল থাকে। তাছাড়া কি থাকতে হবে? there should be no significant outliers। no significant outliers মানে ধরুন কোনো আমরা ডেটা অবজারভেশন করলাম, ধরুন ওখানে 30 থেকে 70 নর্মাল আমরা বিভিন্ন রকম ভ্যালুস পাচ্ছি, হঠাৎ করে দেখলাম একটা অবজারভেশন আসলো 5, তাহলে খুব বেশি ডিফারেন্ট, খুব কম এক্সট্রিমলি লো, ধরুন 5 পেলাম, তাহলে 5 একটা আউটলায়ার হলো। ধরুন খুব বেশি পেলাম 120 একটা অবজারভেশন পেলাম, যেটা অনেকটা দূরে, তো এইগুলোকে আমরা আউটলায়ার বলি। তারপরে হলো হোমোসিডাস্টিসিটি। হোমোসিডাস্টিসিটি মানে কি? মানে যে রিগ্রেশন লাইনের পাশে যে ভেরিয়েন্সটা যে থাকে সে বিভিন্ন প্রেডিক্টর লেভেলে বিভিন্ন প্রেডিক্টর ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সমস্ত ভ্যালুর কাছে যেন এই যে ভেরিয়েন্সটা যেটা থাকে সেটা যেন সমান থাকে। মানে আমরা যদি স্ক্যাটার প্লট করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা যদি একটা স্ক্যাটার প্লট করি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা কোভেরিয়েটের মধ্যে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রত্যেকটা ভ্যালুর ওই লেভেলেই কিন্তু আমরা দেখবো যে ভেরিয়েন্সটা রয়েছে সেটা কিন্তু সমান সমান থাকে অ্যাক্রস দ্য রিগ্রেশন লাইন, সেটাকে বলি আমরা হোমোসিডাস্টিসিটি। তো এটা দেখুন গ্রুপ দি স্ক্যাটার প্লট। এখানে যেমন ধরুন carers age আর average number of hours of care per week, এই দুটো আমাদের ভেরিয়েবল রইলো, একটা কোভেরিয়েট আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা ডিফারেন্ট লেভেলস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেমন ধরুন এডুকেশন, ডিফারেন্ট ক্যাটাগরিজ এর মধ্যে এগুলো আমরা প্লট করলাম। তাহলে সব ক্ষেত্রেই দেখলাম যে আমরা একটা পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ পাচ্ছি, এটাকে বলছি আমরা গ্রুপ ডি স্ক্যাটার প্লট। অ্যানকোভার জন্য কিন্তু একটা আমাদের অল দ্য 3 ক্যাটাগরিজ এর মধ্যে আমাদের সিমিলার রিলেশনশিপ চাই। এটা দেখুন হোমোজেনাইটি অফ রিগ্রেশন স্লোপস, মানে এবার আমরা যে স্লোপস গুলো পাই স্ক্যাটার প্লট করে বিটুইন কোভেরিয়েট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ইন অ্যাক্রস ডিফারেন্ট ক্যাটাগরিজ কিন্তু আমরা এই সব স্লোপস গুলো মোর অর লেস প্যারালাল পাই। এখানে খুব বেশি প্যারালাল নয়, তাও মোটামুটি এটা অ্যাজিউম করে নিতে পারি এটা সিমিলার। তাহলে এই ক্ষেত্রে আমরা বলি যে রিগ্রেশন স্লোপস, হোমোজেনাইটি অফ রিগ্রেশন স্লোপস রয়েছে। হোমোসিডাস্টিসিটি
দেখুন across the regression lines মানে regression লাইনটা কার মাঝখানে মানে y and x, y টা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x টা কি কোভেরিয়েট। তো কোভেরিয়েট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে across each predictor variable level যদি আমরা ভেরিয়েন্স দেখি মানে ডিফারেন্সেস দেখি at each level, তাহলে এই যে ভেরিয়েন্স দেখুন এটা কিন্তু সমান। এই যে ভেরিয়েন্স দেখুন এখানে কিন্তু এটা সেম ভেরিয়েন্স অ্যাক্রস দ্য রিগ্রেশন লাইন্স। কিন্তু দেখুন যখন এটা ভেরিয়েন্সটা সেম হয় না, এখানে কম এখানে আবার বেশি, দেখুন এই যে উইডথটা দেখুন অ্যাক্রস দ্য রিগ্রেশন লাইন। তো এটাকে আমরা বলি হেটেরোজিডাস্টিসিটি। যখন ভেরিয়েন্সটা সমান থাকে একটা রিগ্রেশন লাইনস এর অ্যাক্রস, তাহলে এটাকে হোমোজিডাস্টিসিটি বলি। এরপরে আমরা আসছি ANOVA, ANCOVA, MANOVA, MANCOVA বেসিক ডিফারেন্সেস। তাহলে এই সবগুলোর মধ্যে একটা মেইন কোর কম্পোনেন্ট কি রইল? ANOVA। দেখুন সবার মধ্যে কমন হচ্ছে ANOVA। ANOVA কি করা হয়? ANOVA তে কি করে আপনারা আগের ক্লাসগুলোতে পড়েছেন যে ANOVA তে আমরা তিনটে বা তার বেশি গ্রুপে যে একটা কোনো কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট বা রেসপন্স ভেরিয়েবলের মেইন ডিফারেন্সেস আছে কিনা সেটা আমরা কম্পেয়ার করি। So ANOVA tests 3 or more groups for mean differences of continuous dependent or response variable। মানে একটা কোনো continuous dependent variable এর mean তিনটে বা তার বেশি গ্রুপে সেম না ডিফারেন্ট, সেটা কিন্তু আমরা ANOVA দিয়ে বার করি। An ANOVA is used to determine whether or not there is statistically significant difference between the means of 3 or more independent groups. ANOVA দুটো টাইপ হয়, একটা ওয়ান ওয়ে ANOVA হয়, একটা টু ওয়ে ANOVA। ওয়ান ওয়ে ANOVA তে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো আপনারা জানেন যে একটা ওয়ান ওয়ে ANOVA হোক বা টু ওয়ে ANOVA হোক, অলওয়েজ আপনাদেরকে মনে রাখতে হবে যে ANOVA এর ক্ষেত্রে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই থাকে, সেটা হলো কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট অর রেসপন্স ভেরিয়েবল। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন একটা থাকে সেটা ক্যাটেগরিক্যাল, তাহলে সেটা হলো ওয়ান ওয়ে ANOVA। তাহলে আমরা জানতে পারি কি করে একটা পার্টিকুলার ফ্যাক্টর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এফেক্ট করছে, সেটা হলো ওয়ান ওয়ে ANOVA। টু ওয়ে ANOVA তে কি হয় যে আমরা জানার চেষ্টা করি যে কি করে দুটো ফ্যাক্টর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এফেক্ট করছে, তাহলে সেটাকে আমরা বলি টু ওয়ে ANOVA। এই স্লাইডে আমরা ওয়ান ওয়ে ANOVA বুঝবো। তো ধরুন এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে ANOVA এর ক্ষেত্রে? কন্টিনিউয়াস হবে। তাহলে ফর এক্সাম্পল ধরুন আমরা টেস্ট স্কোর নিলাম, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা প্রেডিক্টর ভেরিয়েবল ওয়ান ওয়ে ANOVA তে কি হবে? একটাই হবে, ওয়ান ওয়ে বললাম। তাহলে সেটা হলো ধরুন স্টাডি পিরিয়ড। তাহলে কতক্ষণ ধরে পড়াশোনা করছে সেটা কি টেস্ট স্কোরকে এফেক্ট করছে? তাহলে আমরা যদি এটা থ্রি ডিফারেন্ট গ্রুপস এর মধ্যে রয়েছে, তাহলে মিন টেস্ট স্কোর অ্যাক্রস থ্রি ডিফারেন্ট গ্রুপস ধরুন ফর স্টাডি পিরিয়ড, লাইক লেস দেন 5 আওয়ার যারা পড়ছে, 5 থেকে 10 ঘন্টা যারা পড়ছে বা 10 ঘন্টার বেশি যারা পড়ছে, তাদের মধ্যে কি টেস্ট স্কোর সেম রয়েছে নাকি ডিফারেন্ট রয়েছে, সেটা কিন্তু আমরা টেস্ট করি ওয়ান ওয়ে ANOVA দিয়ে। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। ধরুন আমি একটা ক্লাসের মধ্যে 90 স্টুডেন্টস রয়েছে, তাদেরকে আমরা তিনটে গ্রুপের মধ্যে ভাগ করেছি। সবকটা গ্রুপের মধ্যে 30 করে স্টুডেন্টস থাকছে। প্রত্যেকটা গ্রুপ একটা ডিফারেন্ট স্টাডিং টেকনিক ধরে 1 মাস ধরে পড়াশোনা করছে, এক্সামের জন্য প্রিপারেশন করছে। 1 মাসের পর সব স্টুডেন্টকে একটাই এক্সামে বসতে হয়, তারা ওই এক্সামিনেশন অ্যাপিয়ার করছে। তাহলে আমি যদি জানতে চাই যে এই যে স্টাডিং টেকনিকটা রইলো সেটা কি এক্সাম স্কোরস এর উপর কোনো এফেক্ট করে কি করে না, তাহলে আমাদেরকে কোন টেস্ট করতে হবে? কি করতে হবে? তাহলে আমাদেরকে একটা ওয়ান ওয়ে ANOVA করতে হবে এটা জানার জন্য যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্স রয়েছে কিনা এই মিন স্কোরস অফ দা থ্রি গ্রুপস, মানে যেখানে না তিনটে ডিফারেন্ট স্টাডি টেকনিক ইউজ করা হয়েছে। দেখুন স্টাডি টেকনিক্স
তার তিনটে গ্রুপস এর মধ্যে এক্সাম স্কোরের মিন এক্সাম স্কোরস আমরা কম্পেয়ার করি, সেটা হলো ওয়ান ওয়ে অ্যানোভা। তারপরে চলে আসছি আমরা টু ওয়ে অ্যানোভা। টু ওয়ে অ্যানোভা ওয়ান ওয়ে অ্যানোভা মধ্যে যদি আমরা একটা ফ্যাক্টর আরো অ্যাড করে দিই, তাহলে এখানে কি হলো, দুটো ফ্যাক্টর রইলো এন্ড ডিপেন্ডেন্ট একটাই থাকবে অ্যানোভার ক্ষেত্রে, ওয়ান ডিপেন্ডেন্ট কন্টিনিউয়াস ভেরিয়েবল, তাহলে সেটা হলো টু ওয়ে অ্যানোভা। ফর এক্সাম্পল দেখুন, আমরা যদি জানতে চাই স্টাডি পিরিয়ড মানে আর লেভেল অফ এংজাইটি কি টেস্ট স্কোর কে এফেক্ট করে, তাহলে এই ক্ষেত্রে আমরা টু ওয়ে অ্যানোভা করব। মাইন্ডেড এই স্টাডি পিরিয়ড কিন্তু মানে কত ঘন্টা ধরে পড়ছে, ওই যেটা আগের এক্সাম্পল আমরা পড়লাম, কত ঘন্টা, লেস দেন 5 ইয়ার্স, 5 আওয়ার্স বা 5 থেকে 10 ঘন্টা নাকি 10 ঘন্টার বেশি। তাছাড়া অ্যাংজাইটির কতটা লেভেল আছে, কম, মাইল্ড, মডারেট, সিভিয়ার, হ্যাঁ, কতটা অ্যাংজাইটি, তার বেসিসে কি টেস্ট স্কোরটা কি এফেক্ট হয়, তাহলে সেটা জানার জন্য আমাদেরকে করতে হবে টু ওয়ে অ্যানোভা। তাহলে এক্সাম্পলে আসছি, এক্সাম্পল অফ টু ওয়ে অ্যানোভা। ধরুন আমি যদি ডিটারমাইন করতে চাই যে কতটা লেভেল আমি এক্সারসাইজ, লেভেল অফ এক্সারসাইজ আর ডায়েট কন্ট্রোল এর লেভেল কি ওয়েট লস কে এফেক্ট করে কি করে না। লেভেল অফ এক্সারসাইজ কে আমরা তিন ভাগে ভাগ করা রয়েছে। ধরুন কেউ এক্সারসাইজ করে না, কেউ হালকা ফুলকা এক্সারসাইজ করে, বা খুব কেউ ইন্টেন্স এক্সারসাইজ করে। তাছাড়া ডায়েট কন্ট্রোল কেও একই রকম ভাবে তিনটে লেভেলে দেওয়া রয়েছে, যে কোনো কন্ট্রোলই করে না, অল্প স্বল্প কন্ট্রোল করে, স্ট্রিক্ট কন্ট্রোল করে। তাহলে ডায়েট কন্ট্রোল আর লেভেল অফ এক্সারসাইজ কি ওজন কমাতে সাহায্য করে কি করে না, তাহলে আমাদেরকে কি টেস্ট করতে হবে, কি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হবে। তাহলে লেভেল অফ এক্সারসাইজটা কি একটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল, আর ডায়েট কন্ট্রোলটা কি এটাও কিন্তু একটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল। এখানে কিন্তু তিনটে গ্রুপস রয়েছে, এখানেও কিন্তু তিনটে গ্রুপস রয়েছে। প্লাস ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি ওয়েট লস, ওয়েট লসটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে আমরা দুটো ফ্যাক্টর রয়েছে, দুটো ফ্যাক্টরই কিন্তু ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলস, যেখানে তিনটে গ্রুপস রয়েছে, প্লাস আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কন্টিনিউয়াস, তাহলে আমাদের টেস্ট করতে হবে টু ওয়ে অ্যানোভা। টু ওয়ে অ্যানোভা দিয়ে কিন্তু আমরা জানবো যে এক্সারসাইজ আর ডায়েট কন্ট্রোল ওয়েট লসকে এফেক্ট করে কিনা, প্লাস কোনো ইন্টারাকশন যদি থাকে তাহলে সেটাও আমরা জানতে পারবো। দেখুন, লেভেল অফ এক্সারসাইজ ডায়েট কন্ট্রোল ওয়েট লসকে এফেক্ট করছে কিনা জানার জন্য করব টু ওয়ে অ্যানোভা। চলে আসছে অ্যানকোভা। আনকোভা, সি মানে কোভেরিয়েন্স, দ্য কন্টিনিউয়াস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কোভেরিয়েট। দ্য কন্টিনিউয়াস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আনকোভাতে ইউজ করা হয় সেটাকে আমরা বলি কোভেরিয়েট। আনোভার মতন আনকোভারও কিন্তু একটা সিঙ্গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, সেটা কন্টিনিউয়াস, কিন্তু আনকোভাতেও কিন্তু আনোভার মতো আমরা এটা ডিটারমাইন করার চেষ্টা করি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রয়েছে কিনা একটা কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো তিনটে গ্রুপের মধ্যে। The ANCOVA is also used to determine whether or not there is a statistically significant difference between the means of three or more independent groups. তাহলে ডিফারেন্স কি? ডিফারেন্স হলো unlike an ANOVA, however an ANCOVA includes one or more covariates. ANCOVA এর ক্ষেত্রে কিন্তু ANOVA ছাড়াও একটা বা তার বেশি কোভেরিয়েন্ট থাকতে পারে। তাহলে সেটা দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারি কি না কি করে একটা ফ্যাক্টর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে এফেক্ট করে আফটার অ্যাকাউন্টিং সাম এক্সটার্নাল ফ্যাক্টরস, অর যাদেরকে আমরা বলি কোভেরিয়েন্ট। মানে কি করে একটা ফ্যাক্টর বা কি করে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে এফেক্ট করে, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু ক্যাটেগরিক্যাল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু আমাদের কন্টিনিউয়াস। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যেখানে আমরা কিন্তু কিছু কোভেরিয়েন্টস দেরকে কিন্তু আমরা তাদের ফ্যাক্টরস কে নালিফাই করার চেষ্টা করি অ্যানালিসিস দিয়ে, যারা কিন্তু কন্টিনিউয়াস। তাহলে হাউ আ ফ্যাক্টর ইম্প্যাক্টস আ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আফটার অ্যাকাউন্টিং ফর সাম কোভেরিয়েন্টস। এখানে ফ্যাক্টর কিন্তু ক্যাটেগরিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর কোভেরিয়েন্ট কিন্তু একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো দেখে নিন, ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, কোভেরিয়েন্ট, ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট যেমন ধরুন টেস্ট স্কোর,
তাহলে আমাদের কোয়েশ্চেন হলো যে লেভেল অফ অ্যাংজাইটি কি টেস্ট স্কোরকে কি এফেক্ট করে? কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু এক্সটার্নাল ফ্যাক্টর, কনফাউন্ডিং ফ্যাক্টর থাকতে পারে, যেমন ধরুন কত ঘন্টা করে পড়ছে। তাহলে নাম্বার অফ আওয়ার্স, কত ঘন্টা করে পড়ছে, এটাও কিন্তু টেস্ট স্কোরকে এফেক্ট করতে পারে। তাহলে সেইটা যেন না হয়, তাহলে আমরা একটা অ্যাডজাস্টেড মিনস নেব, অ্যাডজাস্টেড টেস্ট স্কোরস নেব among different groups of anxiety people to know যে যে টেস্ট স্কোরের মিন কি এই ডিফারেন্ট অ্যাংজাইটি গ্রুপসে ডিফারেন্ট নাকি সিমিলার। তাহলে আমরা এইটাকে কিন্তু আমরা অ্যাকাউন্ট করে নিচ্ছি, এটাকে এটার ফ্যাক্টরটাকে আমরা আদৌ এটা এফেক্ট করছে কি করছে না সেটাই কিন্তু আমরা কনসিডার করছি, এবং আমরা সেটাকে নালিফাই করে নিয়ে আলটিমেটলি বলার চেষ্টা করি যে এটা অ্যাংজাইটি কি টেস্ট স্কোরকে কতটা অ্যাকচুয়ালিতে এফেক্ট করছে। আবার এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিচ্ছি, আমি যদি একটা 90 স্টুডেন্টসকে তিনটে গ্রুপে ভাগ করি, 30-30-30, এবং তারা যেন যদি একই রকম ভাবে আগের এক্সাম্পলের মতো যদি এক মাস ধরে একটা ডিফারেন্ট স্টাডি টেকনিক্স ধরে পড়াশোনা করে, মানে তিনটে গ্রুপ, এক একটা গ্রুপ এক একটা স্টাডি টেকনিক ধরে এক মাস ধরে পড়াশোনা করে আর একটা এক্সামের জন্য প্রিপারেশন করে, তাহলে একটা মাসের শেষে এবং তাদেরকে একটা সেম এক্সামে যদি তাদেরকে বসানো হয়, তাহলে আমি জানতে চাইবো যে এই স্টাডিং টেকনিকে কি এক্সাম স্কোরস এর উপর কোন রকম কোনো এফেক্ট রয়েছে কিনা। কিন্তু আমি এর সাথে ওদের যে স্টুডেন্টস এর যে অলরেডি একটা লেভেল রয়েছে ক্লাসে, সেটাকেও কিন্তু আমি অ্যাকাউন্ট করতে চাই, কনসিডার করতে চাই। সেটা কি কোনো রকম ভাবে সেটাকে ইন্টারফেয়ার করছে, সেই জিনিসটাকে মাথায় নিয়ে, হ্যাঁ, কনসিডার করে নিয়ে আমি অ্যাকচুয়ালিতে জানতে চাই তাহলে অ্যাকচুয়ালিতে কতটা স্টাডি টেকনিক আমাদের এক্সাম স্কোরস কে এফেক্ট করছে কি করছে না। তাহলে আমরা কি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করব। তাহলে আমরা এখানে এই কারেন্ট গ্রেড বা স্টুডেন্টস এর কারেন্ট লেভেল কে, কারেন্ট গ্রেড বলতে মানে ওরা এখন ক্লাসের মধ্যে কি ভালো করছে না ক্লাসে ভালো করছে না, সেটাকে একটা কোভেরিয়েট হিসেবে নিচ্ছি, এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে নিচ্ছি, যেটা কিন্তু অ্যাডেড এফেক্ট করতে পারে এক্সাম স্কোরসে। এরপরে আমরা একটা আনকোভা করি জানার জন্য যে কোনো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স রয়েছে কিনা মিন স্কোরস অফ এই থ্রি গ্রুপস এর যারা ডিফারেন্ট স্টাডি টেকনিক্স ইউজ করলো। তাহলে এই টেস্ট দিয়ে আমরা কিন্তু জানতে পারছি যে স্টাডি টেকনিকের এক্সাম স্কোরস এর উপর কোনো ইফেক্ট থাকছে কি থাকছে না, কোভেরিয়েটস এর ইনফ্লুয়েন্সটাকে সরিয়ে নিয়ে। তো যদি আমরা কোনো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স এক্সাম স্কোরস এর এই ডিফারেন্ট গ্রুপের মধ্যে যারা তিনটে ডিফারেন্ট স্টাডি টেকনিক্স ইউজ করেছে যদি পাই, তাহলে আমরা কিন্তু শিওর হব যে ডিফারেন্স কিন্তু এক্সিস্ট করে ইভেন আফটার অ্যাকাউন্টিং ফর দ্য কারেন্ট লেভেল অফ দ্য স্টুডেন্টস, মানে স্টুডেন্টস এর যে কারেন্ট গ্রেড কারেন্ট লেভেল যেটা ক্লাসে রয়েছে, কারেন্ট ওরা ভালো করছে করছে না, এইটাকে কনসিডার করে নিয়ে এই ফ্যাক্টরটাকে আমরা রিমুভ করে নিয়ে আমরা অ্যাকচুয়ালি বলবো যে ওই ডিফারেন্ট স্টাডি টেকনিক্স কতটা স্কোরস কে ইনফ্লুয়েন্স করছে। এই দেখুন স্টাডি টেকনিক আর ফ্যাক্টর, কোভেরিয়েট, কারেন্ট গ্রেড, এবং তারা এফেক্ট করছে এক্সাম স্কোর। এবার আমরা চলে আসছি ANOVA আর ANCOVA ডিফারেন্সেস। তো ANOVA মানে অ্যানালিসিস অফ ভেরিয়েন্স, কিন্তু ANCOVA মানে অ্যানালিসিস অফ কোভেরিয়েন্স, C ফর কোভেরিয়েটস। তো ANOVA কি? ANOVA is a type of multivariable analysis যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কন্টিনিউয়াস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ক্যাটেগরিক্যাল, সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কিন্তু ক্যাটেগরিক্যাল। ANCOVA একটা মাল্টিভেরিয়েবল অ্যানালিসিস যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কন্টিনিউয়াস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কিছু ক্যাটেগরিক্যাল আর কিছু কন্টিনিউয়াস। যেগুলো কন্টিনিউয়াস সেগুলো হলো কোভেরিয়েটস, মানে যেগুলোর এফেক্ট আমরা কিন্তু রিমুভ করতে চাই। কোন একটা পার্টিকুলার ফ্যাক্টরের ইফেক্ট জানতে গেলে আমরা একটা অন্য এক্সটার্নাল ফ্যাক্টরকে রিমুভ করতে চাই, তখন আমরা ANCOVA করি। তাহলে ANOVA দিয়ে কিন্তু আমরা তিনটে বা তার বেশি গ্রুপের মধ্যে দেখে নিই যে মিন যেটা রয়েছে সেটা কি সেম নাকি ডিফারেন্ট। ANCOVA তে আমরা দেখি যে কোভেরিয়েটে কতটা এফেক্ট করছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। ANOVA তে কিন্তু আমরা কোনো কোভেরিয়েট ইউজ করি না, ANCOVA তে কিন্তু আমরা কোভেরিয়েট ইউজ করি। ANOVA তে ইন জেনারেল আমরা
গ্রুপ ভেরিয়েশন নিয়ে আলোচনা করি, কিন্তু আনকোভাতে আমরা গ্রুপ ভেরিয়েশনটাকেও দুটো ভাগে ভাগ করে দিই, মানে একটা হলো অ্যাকচুয়াল ট্রিটমেন্ট এফেক্ট আর আরেকটা হলো ওই এক্সটার্নাল ফ্যাক্টর এফেক্ট বা কোভেরিয়েটের কতটা এফেক্ট রইলো। মানে যে ডিফারেন্সেসটা পাচ্ছি আমরা সেটা হলো বিটুইন গ্রুপস ইন আনোভা, কিন্তু আনকোভাতে যে ডিফারেন্সেসটা আমরা গ্রুপগুলোকে ডিভাইড করছি সেখানে যে ভেরিয়েশনস গুলো পাচ্ছি সেটা আমরা ট্রিটমেন্ট এফেক্ট নিয়ে ভাগ করছি প্লাস কোভেরিয়েট এফেক্টে আমরা ভাগ করছি। তাহলে দেখুন আনকোভা ডিপেন্ডেন্ট একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, ফর এক্সাম্পল টেস্ট স্কোর। আমরা জানতে চাই লেভেল অফ অ্যাংজাইটি কি টেস্ট স্কোরকে এফেক্ট করে কিনা, কিন্তু আমরা তার সাথে কনসিডার করতে চাই যে নাম্বারস অফ আওয়ার্স স্টাডিং যেন এটাকে এফেক্ট না করে। তাহলে সেটা তো হতেই পারে তার সাথে, তাহলে এটাকে কন্ট্রোল করার জন্য সেটাকে আমরা কোভেরিয়েন্ট হিসেবে নিয়ে নেব এবং আনকোভা ইউজ করব। তাহলে তারপরে আমরা যে রেজাল্ট পাবো সেখানে আমরা অ্যাডজাস্টেড টেস্ট স্কোরস পাবো, তো সেটা নিয়ে আমরা কম্পারিজন করব অ্যাক্রস ডিফারেন্ট অ্যাংজাইটি লেভেলস, যে সেটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আসছে কিনা, এবং তারপরে আমরা বলতে পারবো যে এই নাম্বার অফ আওয়ার স্টাডিং কতটা এই রিলেশনশিপকে এফেক্ট করছে কি না। তো যদি আমরা আনকোভা থেকে এই যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে সরিয়ে দিই, তাহলে কি হবে বলুন তো? কি দেখতে পাচ্ছেন, একটা ইন্ডিপেন্ডেন্ট কন্টিনিউয়াস ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কন্টিনিউয়াস। যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কন্টিনিউয়াস হয় আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কন্টিনিউয়াস তখন কি টেস্ট ইউজ করা হয়? রিগ্রেশন। তাহলে এই যে আমরা কোভেরিয়েন্টে যখন এফেক্ট আমরা রিমুভ করার চেষ্টা করি, তো আনকোভাতে আমরা কিভাবে আমরা এই কোভেরিয়েন্টের এফেক্টটা রিমুভ করি, সেটা হলো রিগ্রেশন দিয়ে, কিন্তু সেটা সরানো হয়। নেক্সট আসছে আমরা ম্যানোভা। ম্যানোভা কিছু নয় বাট ম্যানোভা আপনাদের ক্লাসে পড়ানো হয়ে গেছে, তাও একটা জাস্ট র্যাপিড রিভিশন করে নিচ্ছি। ম্যানোভা কিন্তু একটা আনোভা, বাট এখানে আমাদের ম্যানোভাতে কি ছিল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা কন্টিনিউয়াস ছিল, কিন্তু ম্যানোভাতে এম ফর মাল্টিভেরিয়েট, এখানে কিন্তু দুটো বা তার বেশি কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। এটা ওয়ান ওয়ে হতে পারে, টু ওয়েও হতে পারে। ওয়ান ওয়ে ম্যানোভার এক্সাম্পল দেখুন, দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বললাম, ম্যানোভার ক্ষেত্রে ওয়ান ওয়ে মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই থাকবে, আর সেটা কিন্তু ক্যাটাগরিক্যাল। তো যেমন ধরুন ডিফারেন্ট লেভেলস অফ স্টাডি পিরিয়ড, 5 ঘন্টা থেকে কম, 5 থেকে 10 ঘন্টা, 10 ঘন্টার বেশি যারা পড়ছে, এই যে স্টাডি পিরিয়ডটা কি টেস্ট স্কোর আর ইনকামকে কিভাবে এফেক্ট করছে জানার জন্য আমাদেরকে টেস্ট করতে হবে ওয়ান ওয়ে অ্যানোভা। একটা এক্সাম্পল দেখছি, ধরুন আমি জানতে চাই যে লেভেল অফ এডুকেশন, যেটাকে আমরা ভাগ করে নিচ্ছি হাই স্কুল, ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি এটসেট্রা, কি কি লেভেল অফ এডুকেশন কি অ্যানুয়াল ইনকাম আর স্টুডেন্টের লোন ডেট দুটোকেই কি ইম্প্যাক্ট করে নাকি করে না, তাহলে আমাদেরকে কি টেস্ট করতে হবে? তাহলে আমাদের একটা ফ্যাক্টর বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে যেটা ক্যাটাগরিক্যাল, যেটা হলো লেভেল অফ এডুকেশন, দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে যেটা কন্টিনিউয়াস, অ্যানুয়াল ইনকাম আর স্টুডেন্ট লোন ডেট, তাহলে আমাদেরকে করতে হবে ওয়ান ওয়ে অ্যানোভা। দেখুন লেভেল অফ এডুকেশন কি অ্যানুয়াল ইনকাম ও স্টুডেন্ট বা স্টুডেন্ট লোন ডেটকে এফেক্ট করছে কি না। তারপরে চলে আসছে আমরা টু ওয়ে অ্যানোভা। টু ওয়ে অ্যানোভার ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো ফ্যাক্টর থাকছে, আর দেখুন দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর দুটো ফ্যাক্টর থাকছে। ফর এক্সাম্পল স্টাডি পিরিয়ড আর লেভেল অফ অ্যাংজাইটি দুটোই কিন্তু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। স্টাডি পিরিয়ড আর লেভেল অফ অ্যাংজাইটি কি কিভাবে টেস্ট স্কোর আর ইনকামকে এফেক্ট করছে সেটা জানার জন্য আমাদের করতে হবে টু ওয়ে অ্যানোভা। এক্সাম্পল দেখে নিচ্ছি, ধরুন আমি জানতে চাই কিভাবে লেভেল অফ এডুকেশন আর কতটা হার্ডওয়ার্ক আমরা করি সেটা একটা স্টুডেন্টের অ্যানুয়াল ইনকাম এবং স্টুডেন্টের অ্যামাউন্ট অফ লোন ডেপ্ট কে এফেক্ট করে, তাহলে আমাদেরকে কি টেস্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু দুটো ফ্যাক্টরস রয়েছে বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস রয়েছে, দুটোই কিন্তু ক্যাটাগরিক্যাল, দ্যাট ইজ লেভেল অফ এডুকেশন এন্ড লেভেল অফ হার্ডওয়ার্ক, আর দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস রয়েছে যেটা দুটোই কন্টিনিউয়াস, অ্যানুয়াল ইনকাম এন্ড স্টুডেন্ট লোন ডেপ্ট, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে টু ওয়ে অ্যানোভা। দেখুন লেভেল অফ এডুকেশন, লেভেল অফ হার্ডওয়ার্ক,
এই দুটো কিভাবে অ্যানুয়াল ইনকাম অফ স্টুডেন্ট আর স্টুডেন্ট লোন ডেপ্ট এফেক্ট করছে। নেক্সট হলো ম্যানকোভা। ম্যানকোভা কিছু নয় বাট ভেরি সিম্পল, ম্যানোভার সাথে যখন আমরা কোভেরিয়েট যোগ করি তাহলে সেটা হলো ম্যানকোভা, মাল্টিভেরিয়েট অ্যানালিসিস অফ কোভেরিয়েন্স। এটা 1 ওয়ে হতে পারে, 2 ওয়ে হতে পারে। তো দেখুন এটা আমাদের ম্যানোভা ছিল, এটা বেসিক্যালি 2 ওয়ে ম্যানোভা, আমরা অলরেডি ডিসকাশন করেছি। এর সাথে যখন আমরা একটা কোভেরিয়েন্স অ্যাড করি তাহলে সেটা হয়ে যায় ম্যানকোভা, মানে একটা এক্সটার্নাল ফ্যাক্টর যেটার এফেক্ট আমরা নালিফাই করতে চাই to study the effect of study period and level of anxiety in test score and income. We want to adjust for the age, then we have to do the test and ম্যানকোভা। এবার আসছি আমরা এক্সাম্পল অফ ওয়ান ওয়ে ম্যানকোভা। ধরুন আমি জানতে চাই একটা স্টুডেন্টের লেভেল অফ এডুকেশন কিভাবে তার অ্যানুয়াল ইনকাম আর অ্যামাউন্ট অফ স্টুডেন্ট লোন ডেপ্টকে এফেক্ট করে, কিন্তু আমি অ্যানুয়াল ইনকাম অফ স্টুডেন্টস এর যে পেরেন্টস আছে সেটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে চাই, সেই ফ্যাক্টরটাকে কনসিডার করতে চাই, তাহলে আমাকে কি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমার যেহেতু ওয়ান ফ্যাক্টর রইলো বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রইলো একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল লেভেল অফ এডুকেশন, একটা কোভেরিয়েন্ট আছে অ্যানুয়াল ইনকাম অফ পেরেন্টস, আর দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে অ্যানুয়াল ইনকাম অফ স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট লোন ডেপ্ট। তো আমাদেরকে এক্ষেত্রে ওয়ান ওয়ে ম্যানকোভা করতে হবে। দেখুন লেভেল অফ এডুকেশন ফ্যাক্টর আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো রইলো আর কোভেরিয়েন্ট অ্যানুয়াল ইনকাম অফ পেরেন্টস। চলে আসছে টু ওয়ে ম্যানকোভা। আমি যদি জানতে চাই স্টুডেন্ট লেভেল অফ এডুকেশন, তাদের লেভেল অফ হার্ডওয়ার্ক কিভাবে তার স্টুডেন্টের অ্যানুয়াল ইনকাম এবং স্টুডেন্টের লোন ডেপ্ট অ্যামাউন্ট অফ লোন স্টুডেন্টস লোন ডেপ্টকে কিভাবে এফেক্ট করছে, তার সাথে আমি অ্যাকাউন্ট করতে চাই বা কন্ট্রোল করতে চাই স্টুডেন্টস এর পেরেন্টস এর ইনকামকে, তাহলে আমাদেরকে কি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হবে। এক্ষেত্রে আমাদের দেখুন দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে, দুটোই ক্যাটাগরিক্যাল, লেভেল অফ এডুকেশন আর লেভেল অফ হার্ডওয়ার্ক, আর একটা কোভেরিয়েট থাকছে মানে এক্সটার্নাল ফ্যাক্টর লাইক অ্যানুয়াল ইনকাম অফ দ্য স্টুডেন্টস পেরেন্ট, যেটা কিন্তু এই রিলেশনশিপকে এফেক্ট করতে পারে। আর দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে অ্যানুয়াল ইনকাম অফ স্টুডেন্ট আর স্টুডেন্টের লোন ডেপ্ট, তাহলে আমাদেরকে করতে হবে টু ওয়ে ম্যানকোভা। দেখুন এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লেভেল অফ এডুকেশন লেভেল অফ হার্ডওয়ার্ক দুটোই ক্যাটাগরিক্যাল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটোই কন্টিনিউয়াস স্টুডেন্ট লোন ডেপ্ট আর অ্যানুয়াল ইনকাম অফ স্টুডেন্ট। একটা এক্সটার্নাল ফ্যাক্টর যেটা এফেক্ট করতে পারে এই রিলেশনশিপটাকে, তো সেটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। তো সেটা আমরা নালিফাই করছি উইথ দ্য হেল্প অফ টু ওয়ে ম্যানকোভা, যেটা হলো অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্টস। তো এটা হলো টু ওয়ে ম্যানকোভা। তো এই স্লাইডে আমরা দেখে নিচ্ছি চয়েস অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রসিজার টু বি ইউজড ইন মাল্টিভেরিয়েবল অ্যানালিসিস। মাল্টিভেরিয়েবল অ্যানালিসিস এর মধ্যে আমরা কি কোন টেস্ট কখন কখন ইউজ করব। তো মাল্টিভেরিয়েবল অ্যানালিসিস মানে কি, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর যেখানে একের বেশি একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তো সেই ধরনের অ্যানালিসিসকে আমরা বলি মাল্টিভেরিয়েবল অ্যানালিসিস, মানে ওয়ান ডিপেন্ডেন্ট অ্যান্ড মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো যখন দেখুন আমরা এখানে প্রথম তিনটে ডিসকাশন করব, যেটা আপনারা জানেন বিভিন্ন ক্লাসে অলরেডি আপনাদের হয়েছে। যখন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে কন্টিনিউয়াস, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে সমস্ত ক্যাটাগরিক্যাল, তাহলে করতে হবে আমাদেরকে ক্যাটাগরি, সেটা আবার 3 or more, তো সেটা হলো আমাদের অ্যানালিসিস অফ ভেরিয়েন্স অর ANOVA। যখন আমাদের সেকেন্ড হলো যখন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে কন্টিনিউয়াস আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কিছু থাকছে ক্যাটাগরিক্যাল কিছু থাকছে কন্টিনিউয়াস, তা এই কন্টিনিউয়াসটা কি, এটা হলো কোভেরিয়েন্ট, তাহলে আমাদেরকে টেস্ট করতে হবে ANCOVA, অ্যানালিসিস অফ কোভ্যারিয়েন্স। থার্ড হলো যখন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কন্টিনিউয়াস আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলো রয়েছে এবং সবকটাই কিন্তু কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমাদের টেস্ট করতে হবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এই তিনটে আপনাদের বিভিন্ন রকম ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে, বাকি ফিউচারে এক্সট্রা নলেজের জন্য আপনারা এইগুলো করতে পারেন। তার টেক হোম মেসেজ কি, ANCOVA কিন্তু ANOVA এক্সটেনশন, কিন্তু এক্ষেত্রে আমরা একটা কোভেরিয়েন্ট কতটা একটা ভেরিয়েবলকে এফেক্ট করে সেটা কিন্তু আমরা কনসিডার করি
তাহলে ANOVA প্লাস কোভেরিয়েন্ট হলো ANCOVA, অ্যানালিসিস অফ কোভেরিয়েন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি নাও বুঝতে পেরেছেন একদম চিন্তা করবেন না, এটা আপনাদের জাস্ট কনসেপচুয়াল জানার জন্য ঠিক আছে, বাট এটা পার্টিকুলারলি ক্যালকুলেশন হিসেবে হায়ার লেভেলেও খুব বেশি লাগে না। স্টিল এর মধ্যে যদি আপনাদের কোনো ডাউটস থাকে আপনারা পার্সোনালি আমাকে কন্ট্যাক্ট করতে পারে। আজকের জন্য এইটুকুই রইল, ধন্যবাদ।